আপনারা সবাই অবগত আছেন যে আজকে প্রায় 2 দশক পেরিয়ে 20 বছরে তথ্য জানার অধিকার আইন, এই আইন সারা দেশে প্রবর্তন করে তৎকালীন ইউপিএ সরকার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ওনার নেতৃত্বে এবং শ্রীমতী সোনিয়া গান্ধীজি ওনার দূরদর্শিতায় এই তথ্য জানার অধিকার আইন এর প্রবর্তন হয়। এই আইনের মাধ্যমে যার সরকারের অধিকার ভিত্তিক এজেন্ডা প্রথম পদক্ষেপ ছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল MGNREGA, MGNREGA, বন অধিকার আইন, শিক্ষা অধিকার, ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের অধিকার আইন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন। এই আইনগুলি বিভিন্ন সময়ে ইউপিএ সরকার এগুলি প্রবর্তন করেন নাগরিক ক্ষমতায়ন করা, যাতে দেশের নাগরিকরা সরকারি কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুধাবন করতে পারে এবং সরকারের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা যায়। আরটিআই সমাজের সবচেয়ে প্রান্তিক অংশগুলির জন্য একটি জীবন রেখা হয়ে উঠেছে। নাগরিকদের তাদের ন্যায্য রেশনিং সিস্টেমের অধিকার, সময় মতো পেনশন, বকেয়া মজুরি এবং বৃত্তি পাওয়ার ক্ষমতা এটা দেশের জনগণকে দিয়েছে। এটি নিশ্চিত করেছে যে দরিদ্রতম ব্যক্তিরা জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত হবে না, বরং তথ্যকে ন্যায় বিচার এবং মর্যাদার একটি হাতিয়ারে পরিণত করেছে। 2014 সাল থেকে আরটিআই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমাদের দেশের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে। 2014 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন হওয়ার পরে থেকে ভারতবর্ষে এই তথ্য জানার অধিকার আইনের উপর যেভাবে আঘাত এসেছে এবং এই আইনকে দুর্বল করার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, বিশেষ করে 2019 সালে সংশোধনী এনে এই আরটিআই এর স্বাধীনতাকে দুর্বল করেছে এবং এতে নির্বাহী প্রভাব বৃদ্ধি করা হয়েছে। তথ্য কমিশনারের স্বায়ত্তশাসনকে দুর্বল করেছে। একসময় কমিশনারদের 5 বছরের নির্দিষ্ট মেয়াদ এবং সুরক্ষিত পরিষেবা এই আইনের শর্ত ছিল। সংশোধনীটি দেশের সরকার তার হাতে মেয়াদ এবং পরিষেবার শর্ত নির্ধারণের ক্ষমতা এটা তুলে দেওয়া হয়েছে। যেখানে কমিশনের স্বাধীন সত্তা ছিল, সেটাকে পরিবর্তন করে দেশের সরকার এটাকে কেন্দ্রভূত করেছে। 2023 সালে আবারও আরেকটি সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং তার ধারা 43(3), যেটা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আরটিআই এর দ্বারা 8(1) যে সংশোধন করে ব্যক্তিগত তথ্য কি হিসাবে গণ্য হয় তার পরিসর প্রসারিত করেছে। আগে ব্যক্তিগত তথ্য
জনস্বার্থে প্রকাশ করা যেতে পারে, কিন্তু এখন সংশোধিত বিধানটি বলে কোনো তথ্য যা ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত তা প্রকাশ করা যাবে না। কার্যকরভাবে ব্যক্তিগত তথ্য একটি সম্পূর্ণ ছাড় হিসাবে তৈরি করেছে। এটি এমন তথ্য প্রকাশে বাধা দিতে পারে যা জনসেবা বা সরকারি তহবিল ব্যবহারের স্বার্থে সম্পর্কিত। আরটিআই এর স্বচ্ছতার নীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 2023-এর এই সংশোধনী এটা আরটিআই এর স্বচ্ছতাকেই ক্ষতিগ্রস্ত করেছে। গুরুত্বপূর্ণ জনসাধারণের তথ্যকে ব্যক্তিগত হিসাবে বিবেচনা করে সংশোধনী ভোটের তালিকা, ব্যয় রেকর্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ জনস্বার্থ নথি প্রকাশে বাধা দেওয়ার সুযোগ তৈরি করে। এটি সরাসরি জনসাধারণের নিরীক্ষা এবং পর্যালোচনা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যার মাধ্যমে এমপিএলএডি তহবিলের অপব্যবহার, এমজিএনআরইজিএ, রেগার ভুয়া সুবিধাভোগী এবং অস্বচ্ছ রাজনৈতিক অর্থায়নের মতো অসংখ্য ঘটনা চিহ্নিত এবং প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য অর্থ তথ্য কমিশনের উপর আক্রমণ। শূন্যপদ, প্রথমত শূন্যপদ। কেন্দ্রীয় তথ্য কমিশন আজ তার ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, যেখানে 11টি অনুমোদিত পদে মাত্র 2 জন কমিশনার, যেখানে 11টি কমিশনার পদ থাকা এবং একজন চিফ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করার কথা, দেখা গেছে এই 11টি পদের মধ্যে মাত্র 2টি কমিশনারের পদ বর্তমানে এই আরটিআই আইনে সেটা আছে। আর প্রধানের যে পদ সেটা 2025 সালের সেপ্টেম্বরের পরে 24-এর পরে প্রধানের পদও শূন্য রয়েছে। এই যে 2025-এর সেপ্টেম্বরের পর থেকে আরটিআই যে চিফ কমিশনারের পদও শূন্য হয়ে রয়েছে। এখানে আমি বিশদভাবে বলতে গেলে অনেকগুলি বিষয় আছে, আমি শুধু কয়েকটি বিষয় তুলে ধরব। এর পেছনে কি কারণ, কেন এই আরটিআই কে দুর্বল করা হচ্ছে, আরটিআই এর স্বচ্ছতার উপর প্রতিবন্ধকতা তুলে দিয়ে সারা দেশে এই যে প্রান্তিক জনগণের তাদের সুবিধাভোগের সুযোগ, তাদের তথ্য জানার যে সুযোগ এবং যে তথ্য প্রকাশিত হলে দেশের সরকার তারা জনগণের সামনে তাদের যে স্বচ্ছতার উপর যে কালিমা লিপ্ত হবে, তাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে জনগণকে যে অধিকার ইউপিএ সরকার প্রদান করেছে, সেই তথ্য জানার অধিকার আইনে সমস্ত এই দুর্নীতির বিষয় এটা উঠে আসবে, তাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায় এই সংশোধনী দিয়ে এটাকে প্রতিরোধ করা হচ্ছে। তার অভিমুখকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে। যেমন প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় করা কোটি টাকার বিশদ হিসেব এটা আরটিআই এর মাধ্যমে জানার চেষ্টা হয়েছে, এটা যাতে প্রকাশ করতে না হয় সংশোধনের মাধ্যমে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কোভিড মহামারীর সময় অক্সিজেনের অভাবে প্রাণহানির যে প্রকৃত সংখ্যা, সেই সংখ্যা এটা যেন প্রকাশ করলে জনসম্মুখে সরকারের ব্যর্থতা এবং এই তথ্য গোপনের মাধ্যমে কোভিড চলাকালীন সময়ে এই যে বিপুল পরিমাণ অর্থ, যে অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয়েছে বলে সেখানে যে অর্থের বিবরণ তুলে ধরা হয়েছে সেটার প্রকৃত বাস্তব চিত্র সেটা বেরিয়ে আসবে। এর থেকে সরকারকে বাঁচাতে এই তথ্য জানার অধিকার আইনের উপর খড়গহস্ত হয়েছে
বর্তমান বিজেপি সরকার। পিএম কেয়ারস ফান্ডের অস্বচ্ছ কার্যক্রম এবং ব্যবহার সম্পর্কে তথ্য জানাতে আরটিআই এর মাধ্যমে উত্তর দেওয়া হয়নি। আরটিআই এর মাধ্যমে এর উত্তর চাইলেও এই সরকার এর উত্তর প্রদান করেনি। নির্বাচনী বন্ড মামলায় এসবিআই আরটিআই এর অধীনে তথ্য প্রকাশে বাধা দেয় এবং বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। শুধুমাত্র তখনই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজনৈতিক দলগুলির অনুদান পাওয়ার তথ্য জনসম্মুখে আসে। এই যে ইলেকশন বন্ড, আজকে ইলেকশন বন্ড যা আরটিআই এর মাধ্যমে জনগণের কাছে প্রকাশিত করার যে অধিকার সাধারণ নাগরিকদের ছিল, এটাকে আরটিআই এর উপর হস্তক্ষেপ করে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই আরটিআই এর যে আমাদের বিভিন্ন তথ্য জানার যে সুযোগ, এই সুযোগের পরিসরকে সংকুচিত করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে। আজকে এই 20 বছর পেরিয়ে এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি যে আরটিআই এর মাধ্যমে তথ্য তুলে ধরে এটা প্রকাশ করেছিল যে ব্যক্তিরা যারা আক্রমণের শিকার হয়েছেন, ভোপাল ভিত্তিক কর্মী এবং পরিবেশবিদ শেহলা মাসুদ, যিনি অবৈধ খনন প্রকাশ করতেন, তাকে নিজের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। সেক্ষেত্রে সিবিআই তদন্তে দেখা যায় অভিযুক্তদের মধ্যে একজন ছিলেন আভ্যন্তরীণ ডিজাইনার সতীশ শেঠি, যিনি জমি কেলেঙ্কারি প্রকাশ করার জন্য পরিচিত ছিলেন। তাকে সকালে হাঁটার সময় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করা হয় এবং সেই নির্দিষ্ট ক্ষেত্রে সিবিআই তদন্তে রিয়েল এস্টেট মাফিয়াদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। এই ধরনের ঘটনা আরটিআই কর্মীদের মুখোমুখি হওয়া বিপদের একটি ভয়ঙ্কর চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য কর্মী তাদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। 100-র উপরে এই আরটিআই এর মাধ্যমে যারা তথ্য জানতে চেয়েছেন তারা আক্রান্ত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে এই আরটিআই প্রয়োগ করে যারা দেশের সরকারের দুর্নীতি, ব্যক্তিগত তথ্য জানার যে অধিকার বা সামাজিকভাবে বিভিন্ন ঘটনাবলী তথ্য প্রকাশ করার যে দায়বদ্ধতা সরকারের, সেই দায়বদ্ধতা থেকে সরকার সরে এসছে এবং জনগণের অধিকারকে সংকীর্ণতার মধ্য দিয়ে এই আরটিআই এর আইনের বাস্তবায়নকে ধীরে ধীরে এটাকে শুধু সংকুচিত করাইনি, এটাকে তুলে দেওয়ারও প্রচেষ্টা হয়েছে। আমাদের রাজ্য আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যে জাতীয় সড়ক নিয়ে আমাদের দলের একজন নেতৃত্ব, আপনার কাগজটা বার করেন, যে নেতৃত্ব যিনি জানতে চেয়েছিলেন এই যে জাতীয় সড়কের জন্য এই রাজ্যের বিজেপি দলের একজন সাংসদ, যিনি সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করে রাজ্যে এসে 22,000 কোটি টাকার ব্যয়ে রাজ্যের জাতীয় সড়কগুলি উন্নয়নের খরচের কথা উনি জানিয়েছিলেন। এই 22,000 কোটি টাকার জাতীয় সড়ক উন্নয়নের কাজের বিষয়ে যখন আমাদের রাজ্যে তথ্য জানার অধিকার আইনে একজন উনি আবেদন করেন, ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদান করা হয় 15 লক্ষাধিক টাকা জমা করে এই তথ্যের
যে বিবরণ, এই বিবরণের জন্য ওনাকে এই রাশি বরাদ্দ করতে হবে, জমা করতে হবে। উনি একজন আইনজীবী, উনি আইনজীবী হিসাবে উনি যে প্রশ্ন যেটা রেখেছিলেন যে কেন 1 মাসের মধ্যে এই রাজ্যে জাতীয় সড়ক দিয়ে যখন বড় গাড়িগুলি এগুলি চলাচল করে রাস্তাগুলির কেন বহাল দশা, কৈলাসহর থেকে আগরতলা অভিমুখী যে জাতীয় সড়কের 102 নম্বর এবং 208 নম্বর 108 নম্বর জাতীয় সড়কের এই বেহাল দশার জন্য কারা দায়ী, কাদের এই অর্থ ব্যয়ে, কি চুক্তিতে এই কাজের বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থের কতটা ব্যয় হয়েছে, অব্যয়িত অর্থের একটা তথ্য উনি চেয়েছিলেন। কিন্তু দেখা গেল যে এই রাজ্যের আরটিআই কমিশন ওনাকে একটা অধিক অর্থের জমাকৃত করার জন্য উনি তাকে জবাব উনি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্য ছিল যে আমি তো শুধু সাধারণ একটা ইনফরমেশন চেয়েছি। আমার উত্তর ছিল অল্প কথার মধ্যে কয়েক পাতা, সেখানে কেন 15 লক্ষ টাকা জমা করতে হবে। আসলে এই আইনে 30 দিন সময়সীমার মধ্যে জবাবদিহি করা, যদি প্রয়োজনীয় সময়ে জবাবদিহি করতে না পারেন তাহলে তাকে জানাতে হবে যে এই জবাব বা এর তথ্য পরিবেশনের ক্ষেত্রে কোথায় অসুবিধা। যিনি এই তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন, আবেদনকারীকে সন্তুষ্ট করতে হয়, কিন্তু বর্তমানে এই আইনের এই ধরনের যে বাধ্যতামূলক যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলিকেও দুর্বল করা হয়েছে। দীর্ঘ সময় আমরা এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এখানে রাজ্য আরটিআই কমিশনার ছিলেন বিকে সত্যনারায়ণ, উনি থাকা অবস্থায় কাঞ্চনপুরের একটি ব্লকে আরটিআই এর প্রদান করে সেখানে বিডিওকে এই হিসেব প্রদান করার ক্ষেত্রে যে অসত্য তথ্য উনি পরিবেশন করেছিলেন, এই অসত্য তথ্য পরিবেশন করার দায়ে ওনার বিরুদ্ধে যখন অভিযোগ প্রমাণিত হয় 2018 সালের 2রা নভেম্বর তৎকালীন কমিশনার এই কেবি সত্যনারায়ণ এই কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি আরডি ব্লকের এই বিডিওকে উনি নির্দেশ দিয়েছিলেন যে এই অসত্য তথ্য বিষয়ে উনি যেন প্রয়োজনীয় আপনার উনার যে সঠিক তথ্য প্রদান করার জন্য, কিন্তু দেখা গেল দীর্ঘ সময় প্রলম্বিত হয়েছে। আজও এই তথ্য জমা পড়েনি বা পরবর্তী সময়ে কেবি সত্যনারায়ণজি এখান থেকে উনি চলে যাওয়ার পর নতুন ভাবে বিপি মিশ্র সাহেবকে দায়িত্ব দেওয়ার পরেও উনিও আবার এই বিষয়ে এই গত 21শে জানুয়ারি আরেকটি নির্দেশ প্রদান করার পরেও কোনো তথ্য এখনো আসেনি, বা যারা অসত্য তথ্য প্রদান করে দুর্নীতির সঙ্গে জড়িত বা দুর্নীতির অর্থ লোপাট হয়েছে, সাধারণ জনগণের অর্থ যারা লোপাট করেছেন তাদের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার মানে আরটিআই আইনের কোনো বালাই আর
বর্তমানে এই দেশে বা বিভিন্ন রাজ্যে তারা গুরুত্ব হারিয়েছে। তার কোনো রকম পদক্ষেপ সরকারিভাবে এটা নেওয়া যাচ্ছে না। সবাই জানে যে দেশের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তার যে শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা ধরনের কথাবার্তা উঠে এসছে। শুধু আইনটাকে সংকুচিত করার পেছনে তথ্য লোপনের অপচেষ্টা। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা চাইছি যে অবিলম্বে যে সমস্ত পদ শূন্য কেন্দ্র এবং রাজ্যে কমিশনার থেকে শুরু করে বিভিন্ন মুখ্য কমিশনারদের তাদের পদগুলি পূরণ করা, বিভিন্ন যে সারা দেশে প্রায় 4,05,000 আবেদন এটা জমা আছে এই সারা দেশের 29টি কমিশনের কাছে। এই কমিশনগুলির মধ্যে 23,000 পেন্ডিং কেসও রয়ে গেছে। এগুলি যেন অবিলম্বে সুরাহা করা হয় বা এর যথাবিহিত আইনি ব্যবস্থা গ্রহণ করার স্বার্থে, যাতে তথ্য কমিশনারগুলি তারা কাজ করতে পারেন, প্রয়োজনীয় যে ভ্যাকেন্সি ফিল আপ করে পদক্ষেপগুলিকে সুনিশ্চিত করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবগত করার জন্য আমরা এটা তুলে ধরছি। এবং এই যে সারা দেশব্যাপী যারা তথ্য জানার জন্য আবেদন করেন, আবেদনকারীরা বিভিন্ন দুর্নীতির মুখ উন্মোচন করে চলেছে বা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা তথ্য প্রকাশ করে জনসম্মুখে নিয়ে এসছে। তাদের নিরাপত্তা, তাদেরকে এই কাজে যেন বাধাপ্রাপ্ত হতে না হয় সেটাকে এনশিওর করা আমাদের এবং এই তথ্য জানার অধিকার আইনে যে পেন্ডেন্সি আছে এগুলিকে ইমিডিয়েট কমিশনের মাধ্যমে এগুলিকে এর জবাব দেওয়া এবং অবিলম্বে তার যে আবেদনের যে সংখ্যা এই সংখ্যা কমিয়ে নিয়ে এসে পুনরায় যেন আবেদনকারীদের তাদেরকে উৎসাহবর্ধন করা হয় সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের সরকারকে পদক্ষেপ নেওয়া। আমি পরিশেষে বলবো যে এই আইনের মাধ্যমে দেশের জনগণ যেভাবে তাদের এই বিভিন্ন তথ্যাদি সরকারের কাজকর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের কাজকর্মের যে তথ্য সাধারণের জনসম্মুখে আসার যে সুযোগ ইউপিএ সরকার করে দিয়েছিলেন, আমরা প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি এবং আমাদের সর্বভারতীয় যে কংগ্রেস নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজিকে আজকের এই 2 দশক পেরিয়ে আজকের এই দিনে 12ই অক্টোবর 2005 সালে এই আইন প্রবর্তন করার ক্ষেত্রে তাদের যে ভিশনারি যে ভূমিকা ছিল এই ভূমিকাকে আমরা অভিনন্দন জানাই। আবারও ধন্যবাদের সঙ্গে আমরা তাদের প্রতি সম্পূর্ণ আমরা আস্থা প্রকাশ করছি। ভারতবর্ষের জনগণের জন্য যে লড়াই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সারা দেশব্যাপী মানুষের ভাষা, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার, সংবিধানকে বাঁচানোর যে লড়াই শুরু করেছে এই লড়াইকে আরো তীব্র করার জন্য আমরা জনগণের কাছ থেকে সহযোগিতা চাইছি। দেশের সংবিধানকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, দেশের গণতন্ত্রকে কিভাবে বিপন্ন করা যায় তার প্রয়াস এই রাজ্যেও আমরা দেখেছি। দেশের জাতীয় পতাকার অবনমন এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি শারদ উৎসবের সময় কিভাবে এটা ভুলুণ্ঠিত হয়েছে।
যারা সংবিধান মানে না, যারা জাতীয় পতাকাকে অমর্যাদা করে, জাতীয় পতাকার ওই ঘর ঘর তিরঙ্গার কথা বলে ডাস্টবিনে পতাকা জাতীয় পতাকাকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাস্তাটাকে পরিশোধ করে দেয়, তাদের বিরুদ্ধে আজকে জনগণকে গর্জে উঠতে হবে। আমরা লক্ষ্য করেছি যে এই দেশে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, সংবিধানের প্রতি মান্যতা এবং সংবিধানের প্রতিটি মৌলিক ধারাকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যেতে কংগ্রেস দলের যে অবিরাম ধারাবাহিক যে আমাদের লড়াই, এই লড়াই অব্যাহত থাকবে। এই লড়াইয়ের প্রতি সাধারণ মানুষের জনমতকে প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছি। এটার একটা